তেল কোম্পানি শেভরনকে নিয়ে কিছু একটা আসলে হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মতো এটাও নিয়েও কিন্তু আমরা তেমন কোনো আলোচনা করছি না, এটার দিকে আমরা তাকাচ্ছি না, আমরা মাথা ঘামাচ্ছি না। তো মার্কিন তেল কোম্পানি শেভরন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে মূলত ৯০-এর দশক থেকে। ১৯৯৯ সালে জালালাবাদ গ্যাস ক্ষেত্রে তারা তাদের প্রথম কাজ শুরু করে এবং ২০০৭ সালে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রে। এরপর তারা দেশের বৃহত্তম গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। অস্বীকার করার উপায় নেই যে শেভরন বাংলাদেশের জ্বালানি খাতে একটি বড় বিনিয়োগকারী প্রকল্প। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে এবং দেশের চাহিদা মেটাতে তারা বেশ ভালোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো পুরো দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির কার্যক্রম তিনটি দেশে লক্ষ্য করা যায়। একটু খেয়াল করুন, বাংলাদেশ, মায়ানমার এবং ভারত। এর মধ্যে মায়ানমারের সাথে তারা বাংলাদেশের মতো একই সময়ে তাদের কার্যক্রম শুরু করে ৯০-এর দশকে, কিন্তু ২০২১ সালে সেখানে সামরিক অভ্যুত্থানের পর দেশটির ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি দেখে এবং আইনের শাসনের অবনতির কারণে শেভরন ২০২১ সালে সেখান থেকে চলে আসে ব্যবসা গুটিয়ে। এছাড়া ভারতে তারা তাদের আধিপত্য শুরু করেছে মাত্র এই ২৪ সালের অগস্ট থেকে। সুতরাং তাহলে আপনারা বুঝতে পারছেন যে দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশে তারা বহুদিন ধরে কাজ করছে। শেভরন আপনারা মনে হয় অনেকেই জানেন যে এমনিতে একটি অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল কোম্পানি। বিভিন্ন দেশের সার্বভৌমত্বে নাক গলানো থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক কেলেঙ্কারি সহ নানা ধরনের কেলেঙ্কারি তাদের সম্পর্কে শোনা যায়। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে শেভরনের বিরুদ্ধে এক ভয়াবহ কেলেঙ্কারি আছে, একটু শেয়ার করি। যথাযথ নিষ্কাশন পদ্ধতি ব্যবহার না করে খরচ বাঁচানোর জন্য তারা ৭২ বিলিয়ন লিটার বিষাক্ত বর্জ্য সরাসরি অ্যামাজন রেন ফরেস্টের নদী এবং জমিতে ফেলে দেয় এবং এর ফলে সেখানকার আদিবাসীদের পানীয় উৎসগুলো বিষাক্ত হয়ে যায়, যার ফলে সেখানকার আদিবাসীরা এখনো দীর্ঘমেয়াদী অসুস্থতা সহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা এই ঘটনাকে অ্যামাজন চেরনোবিল হিসেবে উল্লেখ করে। অন্যদিকে আমরা যদি ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনিদের সামুদ্রিক সার্বভৌমত্বকে হরণ করা ইসরায়েলের সহযোগিতায় শেভরন তাদের ব্যবসা সেখানে চালিয়ে যাচ্ছে। কিছু ইতিহাস জানানোর দরকার ছিল, তাই এগুলো বললাম। আবার এই ইতিহাসগুলোর সাথে আমাদের আজকের আলোচনা বা বাংলাদেশের পরিস্থিতিটাও বেশ যায়, সে প্রেক্ষিত এই ইতিহাসগুলো জানা দরকার। এ কারণেই শেভরনের কিছুটা কেলেঙ্কারি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বাংলাদেশ বাংলাদেশে শেভরন ২০১০ থেকে কাজ করলেও ২০১৬ সালের দিকে হঠাৎ তারা সিদ্ধান্ত নেয় যে এদেশ থেকে তারা ব্যবসা গুটিয়ে ফেলতে চায়। সেই সময় প্রথম আলোর এক খবর অনুযায়ী পরিশোধিত জ্বালানির দাম এবং অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়ায় শেভরন এই সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ২০১৭ সালে বোরিং বার্তার এক খবর অনুযায়ী তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বাংলাদেশের স্থলভাগে ১১টি নতুন ব্লকে তেল গ্যাস অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করে। তবে তখন তারা কোনো ধরনের অংশীদারিত্ব চুক্তি বা দরপত্র চুক্তি, যাকে বলা হয় পিএসসি, এগুলো ছাড়াই এই কাজ করতে চায়। এ নিয়ে পেট্রোবাংলার কাছে তারা প্রস্তাব দিলে পেট্রোবাংলা বলে যে দরপত্র ছাড়া কোনো কাজ করা যাবে না এদেশে, এই ব্লকগুলোতে। তো সে সময় পেট্রোবাংলার সাথে বাপেক্সও বলেছিল যে মানে বাপেক্স সে সময় পেট্রোবাংলার শেভরনের এই আগ্রহকে একেবারেই ঠিকভাবে নেয়নি, কেননা বাপেক্স মনে করে যে দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে তারা সক্ষম বিদেশি কোম্পানির দরকার নেই। হ্যাঁ, তো বাপেক্সের তৎকালীন ব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ আলী, ওনার নাম কি, মোহাম্মদ আলী, হ্যাঁ মোহাম্মদ আলী স্পষ্ট ভাষায় তখন বলেছিলেন যে একমাত্র পিএসসি চুক্তি যদি শেভরন করতে রাজি থাকে তাহলে তারা এখানে কাজ করতে পারে। তো এখন একটু অন্যদিকে আপনাদের নিয়ে যায় যে আন্তর্জাতিক সালিসি আদালত বা ITLOS এর রায়ের মাধ্যমে মায়ানমারের সাথে বাংলাদেশ সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করে ২০১২ সালে।
ভারতের সাথে 2014 সালে। এর ফলে কি হয়েছে আমরা সবাই জানি, বাংলাদেশ বঙ্গোপসাগরে বিশাল জলসীমা ও সমুদ্র অঞ্চল জয় করে। সে সময় শেভরন আবার দরপত্র ছাড়া বঙ্গোপসাগরের 15টি ব্লকের গ্যাস অনুসন্ধানের কাজ চেয়েছিল আমাদের কাছে, কিন্তু দরপত্র ছাড়া সমুদ্রগর্ভের খনিজ সম্পদ উত্তোলনে বাংলাদেশ তখন আবার রাজি হয়নি। 2012 সালে সমুদ্রগর্ভের খনিজ সম্পদ উত্তোলনে বাংলাদেশ দরপত্র আহ্বান করলে শেভরন সেখানে অংশ নেয়নি। এরপর 2023 সালে আবার দরপত্র আহ্বান করা হয়, সেখানেও শেভরন অংশগ্রহণ করেনি। সেখানে অ্যাপ্লাই করেছিল আমেরিকার অন্য আরেকটি বড় তেল কোম্পানি এক্সন মোবিল, কিন্তু তারা আবার পুরো ব্লকের একক নিয়ন্ত্রণ চেয়েছিল। হ্যাঁ, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনা বলেছিল যে একটি কোম্পানিকে যদি আমি একক আধিপত্য দেই, বাংলাদেশ যদি একক আধিপত্য দেয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে। এই কারণে এক্সন মিলকে এই ইজারা দিতে রাজি ছিল না তখনকার সরকার। হ্যাঁ, তো এরপর শেভরনের সাথে আমাদের নতুন করে আর কোনো চুক্তি হয়নি। আগের 3টি চুক্তি মতোই তারা কাজ করছিল, যেগুলো এই 2034 সালের মধ্যে বিভিন্ন সময়ে শেষ হবার কথা। তো 2023 সালের পরে 2024 সালের মে মাসে এই দরপত্র আবার আহ্বান করা হয়। তখন অনেকগুলো দেশ, মানে জাপান, চায়না, ভারত, আমেরিকা সহ অনেকগুলো দেশের অনেকগুলো তেল কোম্পানি এই দরপত্রে অংশ নেয়। তখন এই মডেলটিকে আমাদের সরকারি পক্ষ থেকে বলা হয়েছিল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট, যা তখন বলা হয়েছিল যে এই ধরনের যদি মাল্টিপল মানুষজন আসে, সে শেয়ারিং করে কন্ট্রাক্ট নেওয়া হয়, তাহলে আমরা সবকিছুতে ভালো দাম পাবো, কম্পিটিটিভ একটা মার্কেট তৈরি করে দিবে আমাদের জন্য। এখানে আরেকটি কথা বলা অবশ্যই দরকার, যে এই যে এতগুলো কোম্পানি দরপত্রে অংশগ্রহণ করেছিল, তার কারণ কি জানেন? তার কারণ হলো তারা বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় এলাকা হিসাবেই দেখছিল, এবং তারা মনে করেছিল যে, মানে তাদের এটাই আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা জানি যে বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করে তখন তারা একটা স্টেবল গভর্নমেন্টটা, একটা সক্ষম সরকার দেখতে চায়। সেই সরকারটা তারা দেখেছিল বলেই কিন্তু এতগুলো দেশ থেকে এতগুলো তেল কোম্পানি অ্যাপ্লাই করেছিল। তো এই দরপত্রের সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, খুব খেয়াল করবেন, 2024 সেপ্টেম্বরে, ঠিক আছে? কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেভরনের একটি প্রতিনিধি দল হঠাৎ বাংলাদেশ সফরে আসে। তারা এই প্রকল্পগুলোতে, যে প্রকল্পগুলোতে তারা আগে কাজ করতে চেয়েছিল, সেখানে আবার কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং নতুন বিনিয়োগ পরিকল্পনার কথা জানায়। শব্দটা খেয়াল করবেন, নতুন বিনিয়োগ। হ্যাঁ, আমাদের জন্য, আমাদের বর্তমান অর্থনীতির জন্য এই বিনিয়োগ শব্দটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে নানা ধরনের জটিলতা আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। প্রথম কথা হলো যে দরপত্র আহ্বান করা হয়েছিল 2024 মেতে, যেটা সেপ্টেম্বরের ডিসিশন হওয়ার কথা ছিল, সেটা কোথায়? সেটা ছাড়াই কি শেভরনের সাথে আলোচনা হচ্ছে? মানে দরপত্র তো শেভরনকে সিলেক্ট করা হয়নি, মানে সেই সময়টা সেই জিনিসটা হয়নি। আবার আপনারা যদি বর্তমান পত্রপত্রিকাগুলো একটু খেয়াল করেন, আপনারা খুব কনফিউজড হয়ে যাবেন। একদিকে শুনবেন যে গত নভেম্বরে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ ক্ষমতায়ন বাতিল করেছেন এই সরকার, সে কারণে তারা নাকি শেভরনকে দরপত্র ছাড়া কোনো প্রজেক্ট দিতে পারবে না, তাদের সাথে কোনো কিছু এখনই তারা কোনো কিছু চুক্তি করতে পারবে না। কিন্তু আরো কিছু পত্রিকা যখন আপনারা খুলবেন, তখন দেখবেন যে শেভরনের সাথে আসলে একটি চুক্তি নাকি স্বাক্ষরিত হয়ে গেছে। তো সবকিছুর প্রেক্ষিতে তাহলে এখানে প্রশ্ন দাঁড়ায় 3টি, যে দরপত্র ছাড়া কাজ দিবে না বলেই কিন্তু গত সরকার শেভরনকে মানা করে দিয়েছিল, তাহলে এই সরকার কোন নতুন আইনের কথা বলছে, কোন আইন সংশোধনের কথা বলছে? এই মিথ্যাচারিতার মানে কি?
দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে শোনা যাচ্ছে শেভরনের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটি তাহলে কোন আইনের আওতায় স্বাক্ষর হয়েছে, নাকি দরপত্র ছাড়াই শেভরনকে কাজ দেওয়া হয়েছে? ৩ নাম্বার প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো আমার দেশের সার্বভৌমত্ব কি আবার নতুন করে কোনোভাবে হুমকির মুখে পড়তে যাচ্ছে কিনা? এই যে নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং আগের সরকারকে ব্যর্থ দেখাতে, অর্থনৈতিকভাবে ব্যর্থ দেখাতে মিথ্যার আশ্রয় নেওয়া, এটি কিন্তু এই সরকারের নতুন কিছু নয়। আমরা তাদের ক্রেডিট চুরি নিয়ে এবং অর্থনীতির ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা যে মিথ্যাচার করছে প্রতিনিয়ত, সেগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত আমরা আলোচনা করেছি এই ফিনিক্স মেমোতে। এখন আরেকটি বিষয় যদি আপনাদের জানাই, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা শুনেছি বিদেশি বিভিন্ন প্রকল্প তাদের বকেয়া বিলের জন্য তারা দিয়েছে। এর মধ্যে ছিল রাশিয়ার রূপপুর প্রকল্প, ভারতের আদানি প্রকল্প, যুক্তরাষ্ট্রের শেভরন প্রকল্প। তো এতগুলো প্রকল্প একসাথে বকেয়া বিলের জন্য আগে কখনো তারা দিয়েছে, এটা কিন্তু আমি গত কয়েক বছরে শুনিনি। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বকেয়া বিল পরিশোধের জন্য উঠে পড়ে লেগেছিল, হুইচ ইজ আ গুড থিং। কিছু কিছু পরিশোধও করেছে। তবে এর মধ্যে যেটি হয়েছে সেটি হলো যে তারা শেভরন কোম্পানিকে বকেয়া বিল দিয়ে দেওয়ার পরেও তাদের যে পরবর্তী কয়েক বছরের নির্ধারিত কাজ আমাদের এখানে ছিল, সেটি তারা বন্ধ রেখেছে। এটি নিয়ে পেট্রোবাংলা তাদের সঙ্গে গত ২-৩ মাসে বারবার কথা বলেছে, বারবার তাগাদা দিয়েছে, কিন্তু তারা এই সেই বলে এড়িয়ে যাচ্ছে। একটু মাথায় রাখবেন, এখানে কিন্তু আমাদের $৭৫ বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, যা বোঝা যাচ্ছে আমার এখান থেকে যে নির্বাচিত সরকার আসা ছাড়া তারা তাদের এই কাজ শুরু করবে না। তো সবকিছু পর্যালোচনা করলে কি দাঁড়ায়? ১ নাম্বার, বিদেশি প্রকল্পগুলো এই সরকারকে বিশ্বাস করতে পারছে না বলে তাদের বকেয়া বিল তুলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ২ নাম্বার, বকেয়া বিল পেলেও নির্ধারিত কাজগুলো অনেক প্রকল্প করছে না, কারণ তারা জানে এই সরকার অবৈধ, এই সরকারের কাছে জবাবদিহিতার কোনো ব্যাপার নেই। এবং ৩ নাম্বার, একটি অবৈধ অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে তখন সাম্রাজ্যবাদী প্রকল্পগুলো, অর্গানাইজেশনগুলো সে সুযোগ নেয়। যেমন কোথায় বকেয়া বিল পেয়ে গেলে শেভরন পুনরুদ্যমে তাদের কাজগুলো করবে তা নয়, তারা এখন তাদের প্রতিশ্রুত কাজ বন্ধ রেখে এই সরকারকে আমার মতে চাপ দিচ্ছে। তারা তাদের ওই যে দরপত্র ছাড়া তারা যে কাজগুলো করতে চেয়েছিল, যে ব্লকগুলো নিতে চেয়েছিল, সেগুলোর জন্য আমার ধারণা চাপ দিচ্ছে কাজ বন্ধ রেখে। তো দেখেন দেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে এত বছর পর শেভরনের নতুন করে এদেশে আসাটা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করা হবে জানেন? দেশে যখন কোনো বিদেশি বিনিয়োগই হচ্ছে না, দেশের মানুষকে তখন কি বোঝানো হবে? বোঝানো হবে যে দেখো, আমরা শেভরনের মতো বড় কোম্পানিকে এনেছি, এই জন্যই আপনাদের বিনিয়োগ শব্দটা একটু মাথায় রাখতে বলেছিলাম। কিন্তু কিসের বিনিময়ে শেভরনকে আনা হলো, শেভরন কেন এতদিন এখানে ছিল না, এগুলো আর কয়জন খতিয়ে দেখবে বলুন? ইউনুস প্রেমীরা এটাকে প্রচার করবে এ সরকারের সার্থকতা হিসাবে, এবং সেটি দ্বারা প্রভাবিত হয়ে আমরা প্রথম আলোর জরিপে বলবো ইউনুসের অর্থনৈতিক উন্নয়নে আমরা সন্তুষ্ট। তো শেভরনের আলোচনাটা আজকে এই জন্যই করলাম, আমি জন্য সোজা ভাষায় একটু আলোচনা করলাম, এবং যদি আপনারা একটু পড়তে চান তাহলে এখানে বেশ কিছু লিঙ্ক দিয়ে দিলাম, সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং এই চারদিকের এত কিছু ঘটে যাওয়ার মধ্যে ভালো থাকবেন। জয় বাংলা।